এক গ্রামে জারিফ এবং আরিফ নামে দুজন ভাই বাস করত। তারা দুজনে ছিল প্রচন্ড অলস আর অকর্মণ্য। তোমার ব্যাপার কি? এই যে সকাল থেকে পড়ে পড়ে ঘুমাচ্ছ, কাজকর্ম নেই? মাঠে গিয়ে একবার ফসলগুলো দেখে আসলেও তো পারো। তোমার মতো অলস মানুষ আমি বাপের জন্মে দেখিনি। বাড়িতে যে একটু শান্তিমতো ঘুমাবো তার কোনো উপায় নেই। সকাল হতে ডাকাডাকি শুরু করেছে। তা হয়েছেটা কি? আজ ঘরে 7 দিন ধরে কোনো বাজার নেই, তুমিও কাজে যাও না। এভাবে শুয়ে বসে থাকলে কি সংসার চলে? তোমার ভাইটাও একই রকম, কোনো কাজকর্ম করতে চায় না। বিয়ে করেছে অথচ বউকে রোজগার করে খাওয়ায় না। আহা, তুমি বেশি একটা চিন্তা করো না। আমি তো গিয়েছিলাম গ্রামের তান্ত্রিক মশাইয়ের কাছে। সে বলেছে আমরা নাকি দুজন অনেক ভাগ্যবান। খুব দ্রুতই আমরা গুপ্তধন পাবো। তাই তো ঘরে শুয়ে বসে থাকি। শুধু শুধু কাজ করে শরীর নষ্ট করার কোনো মানে আছে? উপরওয়ালা, এ তুমি আমাকে কেমন স্বামী দিলে? গুপ্তধন খুঁজে পাওয়ার আশায় কাজকর্ম ছেড়ে বাড়িতে বসে আছি। আচ্ছা বাবা, যাচ্ছি কাজ করতে। এখন আর দয়া করে আমার মাথা খেও না। যাও, খাবার দাবারের ব্যবস্থা করো। খেয়ে আমি কাজে বের হব। বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসে শুনে যাও। দারুণ একটা ঘটনা ঘটেছে। রাতের বেলা স্বপ্ন দেখলাম আমি অনেক বড় একটা হাড়ি পেয়েছি। যখন হাড়িটা খুললাম দেখলাম অনেক মোহর। আমার মনে হয় ভাগ্যটা খুলে গেছে। সেই তান্ত্রিকের কথাই সত্যি হবে। একদিন আমি অনেক বড় লোক হব। বড়লোক হবে না ছাই, শুয়ে শুয়ে সারা জীবন স্বপ্নই দেখতে হবে। তোমাকে আর গুপ্তধন পেতে হবে না। এবার দয়া করে বাজারে গিয়ে কিছু কেনাকাটা করে এসো। ঘরে চাল ডাল কিছুই নেই। সকালবেলা কানের কাছে কি শুরু করলে? আমার পক্ষে এখন বাজারে যাওয়া সম্ভব না। তাছাড়া আমার হাতে কোনো টাকা পয়সাও নেই। শোনো, এই আমি তোমাকে একটা কথা স্পষ্ট করে বলে দিচ্ছি। আমি কিন্তু তোমার ভাইয়ের বউয়ের মতো অত সোজা মানুষ নই। তুমি যদি ঠিকমতো রোজগার না করো, তাহলে কিন্তু আমি সংসার ফেলে বাপের বাড়ি চলে যাব। তখন আমার পা ধরে বসে থাকলেও আর আসবো না। তোমাকে আর বাপের বাড়ি যেতে হবে না। আমি আমার ভাইয়ের সাথে কথা বলে এখনই মাঠে যাচ্ছি। এখন আমার চোখের সামনে থেকে দয়া করে বিদায় হও। বুঝলে ভাই, আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল হলো বিয়ে করা। বাবা তো বলেছিল আমরা নাকি অনেক ভাগ্যবান। দেখলে তো, আমাদের কপালে এমন দুটো বউ জুটেছে। একটা দণ্ড শান্তি দেয় না। সকালবেলা যে একটু শান্তিতে ঘুমাবো তারও কোনো উপায় নেই। নিজের বাড়িতে নিজেকে মেহমান মনে হয়। তুই কোনো চিন্তা করিস না। একবার গুপ্তধনটা পেয়ে যাই, দেখবি আমাদের সব কষ্ট দূর হয়ে গেছে। এর চেয়ে অনেক ভালো সুন্দরী মেয়ে আমরা বিয়ে করে ঘরে নিয়ে আসবো। আচ্ছা ভাই, এখন গুপ্তধনের চিন্তা বাদ দিয়ে আপাতত জমিটা ভালো করে খনন করি। বীজ ফেলার সময় হয়ে গেছে। জমি যদি ভালো করে খনন করা না হয় তাহলে তো আবার ভালো ফসল হবে না। তুই একদম ঠিক কথা বলেছিস। তুই বরং ওদিকে যা, আমি এদিকটায় মাটি কোপাতে শুরু করি। ভাই, মাটি থেকে কি একটা অদ্ভুত গন্ধ আসছে। মনে হচ্ছে কেরোসিন তেলের গন্ধ। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে। আমাদের ভাগ্যটা এবার মনে হয় খুলেই গেল। এই তেল বিক্রি করে তো আমরা অনেক বড় লোক হয়ে যাব। শুধু কি তেল? ছোটবেলায় বিজ্ঞান বইয়ে পড়েছিলাম তেলের নিচে নাকি রয়েছে গ্যাসের খনি। একবার যদি আমরা তেল পেয়ে যাই তাহলে আমরা মাটির নিচে গ্যাস পাবো। এইসব তেল আর গ্যাস বিক্রি করে আমাদের বাকি জীবন চলে যাবে। কিন্তু একটা ভয় আছে। যদি গ্রামে কেউ জানতে পারে আমাদের জমিতে তেল আর গ্যাস রয়েছে, তাহলে কিন্তু সবকিছু তারা নিয়ে যাবে। যা করতে হবে গোপনে করতে হবে। এসব তেল আর গ্যাস লুকিয়ে লুকিয়ে এখান থেকে সরাতে হবে। তাহলে চলো, আমরা বাড়িতে গিয়ে আমাদের বউদের সাথে এই ব্যাপারে কথা বলি। বউ, ভাবি, কোথায় গেলে? তাড়াতাড়ি এদিকে এসো। একটা জরুরি খবর শুনে যাও। বাড়িতে ফিরে তোমরা এমন চিৎকার চেঁচামেচি কেন শুরু করেছো? কি হয়েছে তাড়াতাড়ি বলো, চুলায় আবার রান্না বসিয়েছি। আজকে একটা আজব ঘটনা ঘটেছে। আমি আর আরিফ মিলে যখন জমিতে মাটি কোপানো শুরু করলাম, তখন আবিষ্কার করলাম নিচে তেল রয়েছে। তার মানে আমরা তেলের খনির সন্ধান পেয়েছি। এখন আমরা অনেক বড় লোক হয়ে যাব। আমাদের দুঃখের দিন কেটে যাবে। সত্যি বলছো? সত্যি আমরা তেলের খনি পেয়ে গেছি? আমাদের ভাগ্যটা মনে হয় খুলেই গেল। কিন্তু এই ব্যাপারে গ্রামবাসীকে জানানো উচিত হবে না। প্রতিদিন যাওয়ার সময় আমরা বড় বড় বোতল নিয়ে যাব, আর সেখানে তেল সংগ্রহ করে বাড়িতে ফিরে আসব। তারপর সেগুলো শহরে বিক্রি করে আমরা অনেক টাকা উপার্জন করব। এরপর থেকে জারিফ এবং আরিফ প্রতিদিন জমিতে যাওয়ার সময় তেলের বোতল নিয়ে যেত।
লুকিয়ে লুকিয়ে তেল সংগ্রহ করে বাড়িতে এসে সেগুলো জমাতে থাকতো। সে জমানো তেলগুলো মাস শেষে বাজারে বিক্রি করে তারা অনেক টাকা উপার্জন করত, কিন্তু সুখ তাদের বেশি দিন স্থায়ী হলো না। মোড়ল সাহেব, আমি শহর থেকে এসেছি। আপনার সাথে খুব জরুরি একটা ব্যাপারে কথা বলতে চাই। বলেন স্যার, ব্যাপার কি? হঠাৎ করে আপনারা আমার বাড়িতে এসেছেন? আমরা আজ নতুন করে আবিষ্কার করেছি আপনাদের এই গ্রামে অনেক বড় একটা জমিতে তেল এবং গ্যাসের খনি রয়েছে, কিন্তু আমরা এখনো বের করতে পারছি না কোন জমিতে এই তেল আর গ্যাসের খনি রয়েছে। এই তেল আর গ্যাস বিজ্ঞানসম্মত উপায়ে ভালোভাবে বের করতে হবে, তা না হলে পরিবেশ দূষিত হয়ে অনেক মানুষ এবং প্রাণী মারা যাবে। তাই আপনার দায়িত্ব হচ্ছে এটা খুঁজে বের করা এবং সরকারকে ভালোভাবে জানানো। কি বলছেন স্যার? এই গ্রামে তেল আর গ্যাসের খনি কোথা থেকে আসবে? যদি এরকমটা হয়ে থাকতো তাহলে তো আমি জানতেই পারতাম। আমি হলাম এই গ্রামের প্রধান, আমাকে ফাঁকি দিয়ে কেউ কিছু করতে পারবে না। আমি যা বলছি জেনেই বলছি, আপনি একটু ভালো করে খোঁজ খবর নিয়ে দেখুন। এই গ্রামের কোথাও একটা বড় তেল এবং গ্যাসের খনি রয়েছে, আর আপনাকে আমি সাবধান করে দিয়ে যাচ্ছি, যদি এটা কেউ লুকিয়ে রাখে তাহলে কিন্তু পরবর্তীতে গ্রামের মানুষের জীবনের জন্য হানি হয়ে দাঁড়াবে। কালো অফিসার একই বলে গেল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। এই গ্রামে খনি আবার কোথা থেকে আসবে? চিন্তা করবেন না মোড়ল মশাই, আমি খুঁজে বের করব কোথায় তেল এবং গ্যাসের খনি রয়েছে, আর এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আপনাকে জানাবো। যদি এরকম সত্যি কোনো খনি থেকে থাকে তাহলে কেউ আমার চোখ ফাঁকি দিতে পারবে না। হ্যাঁ, আমি জানি তুই অনেক বুদ্ধিমান, তাই এই দায়িত্বটা আমি তোকেই দিতে চাই। তুই দয়া করে খুঁজে বের কর কোথায় এই খনিটা রয়েছে। কোথায় গেলে? একবার দেখে যাও। দেখো, তোমার জন্য একজোড়া সোনার বালা এনেছি। আরে বাহ, আমাদের ভাগ্য একেবারেই খুলে গেছে। তুমি তো আমার কথা একদমই বিশ্বাস করতে চাইতে না। আমি তোমাকে একবার বলেছিলাম আমরা গুপ্তধন পাবো, দেখলে তো আমরা মাটির নিচে গুপ্তধন কিন্তু ঠিকই পেয়ে গেলাম। তবে এভাবে তেল তোলা কি ঠিক হচ্ছে? আমার তো মনে হয় এটা মোড়লকে একবার জানানো উচিত, না হলে পরবর্তীতে অনেক সমস্যা হতে পারে। তোমার মাথাটা কি পুরোপুরি গেছে? মোড়ল যদি কোনোভাবে একবার জানতে পারে আমাদের জমির নিচে তেল আর গ্যাসের খনি রয়েছে, তাহলে যেভাবেই হোক এটা সে ছিনিয়ে নেবে। এটা আমি কখনোই বেঁচে থাকতে হতে দেব না। কাউকে কিছু বলা দরকার নেই। ঠিক আছে, আমি কাউকে কিছু বলবো না। যাও এবার গোসল সেরে এসো, তোমাকে খেতে দেই। তুমি বরং আমাকে ভাত খেতে দাও, খেয়ে একটা ঘুম দিব। রাতের বেলা আমি লুকিয়ে যাব জমিতে তেল তুলতে। যখন সবাই ঘুমিয়ে থাকে তখন সেখান থেকে তেল সংগ্রহ করে জমিয়ে রাখবো। কেরে আরে, কোথায় যাচ্ছিস? আরে বাহ, হাতে তো এত বড় একটা মাছ। তা কোথায় পেলি এত টাকা? হঠাৎ করে তো তোরা দুই ভাই আলাদিনের চেরাগ পেয়েছিস, বাড়িতে বড় বড় মাছ কিনছিস। কি যে বলো কালু ভাই, আমরা গরিব মানুষ, অত টাকা কোথায় পাবো? বউ বেশ কয়েকদিন ধরেই বলছিল বড় মাছ খাবে, তাই কিছু টাকা জমিয়ে এই মাছটা বউয়ের জন্য কিনে নিয়ে যাচ্ছি। বুঝোই তো, বউ যখন একবার খেতে চেয়েছে, না খেতে দিলে কি আর হয়? তা তো বুঝলাম, কিন্তু তোর মতো কুম্ভকর্ণ যে কিনা সারাদিন ঘুমিয়ে দিন কাটাতো, সে হঠাৎ করে এত টাকা কোথায় পেলো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি কি আর আগের মতো আছি কালু ভাই? এখন আমি অনেক পরিশ্রম করি, দিনরাত মাঠে কাজ করে বেড়াই, যেন ফসলটা ভালো হয়। দেখবে আমি আরো উন্নতি করব। হ্যাঁ, ভালো করে কাজ করাই ভালো। ভালো করে মন দিয়ে কাজ কর, ভালো করে সংসার সামলা। যাই, আমাকে আবার মোড়লের কাছে যেতে হবে। কিরে, তোর ব্যাপার কি? হাতে যে বালাজোড়া পরে আছিস, ওটা কি সোনার? দেখতে তো বেশ সুন্দর। আর বলো না, তোমার জারিফ ভাইয়ের আমার গয়না কেনার শখ হয়েছে। প্রতি মাসেই নতুন নতুন গয়না বানিয়ে দিচ্ছে। আমি ওকে কত করে বললাম এসব কি দরকার, সে আমার কোনো কথাই শুনতে চায় না। গতকাল গলার একটা হার এনেছি, বাড়িতে যেও, তোমাকে দেখাবো। যাদের নুন আনতে পান্তা ফোড়ায় তারা কিনা হাতে বালা পরে ঘুরে বেড়াচ্ছে। তা কোথায় পেলি এত টাকা? বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিস? বাপের বাড়ি থেকে আনতে যাব কেন? এগুলো তোমার জারিফ ভাই জমিয়েছে। সে ফসল ফলিয়ে যে টাকা পায় তা দিয়ে আমাকে গয়নাগুলো গড়িয়ে দিয়েছি। আমাকে দয়া করে বোঝাতে আসিস না, আমি না।
ওই মাঠ থেকে তোরা কত টাকা রোজগার করিস সেটা আমি খুব ভালোভাবেই জানি। তোমার সাথে শুধু শুধু ঝগড়া করতে পারবো না। আমি এখন বাড়িতে গিয়ে রান্না চড়াই, তোমার জারিফ ভাই আবার খেতে চলে আসবে। আরে বাহ, মাছটা তো অনেক বড়, কত দাম নিল? এই কাতল মাছের দাম 1000 টাকা। কয়দিন ধরেই তো বলছিলে বড় মাছ খেতে ইচ্ছে করছে, তাই তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম। নাও, এবার ভালো করে কষিয়ে রান্না করো, দেখি জমিয়ে খাওয়া যাবে। উপরওয়ালা আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন, তাই তো তুমি এই তেলের খনিটার খোঁজ পেলে। তা না হলে কি এত বড় মাছ? বিয়ের পর থেকে এত বড় মাছ খাইনি। পুঁটি মাছ খেতে খেতে মুখে অরুচি ধরে গেছে। আসতে বলো, দেয়ালেরও কান আছে। কেউ আবার শুনে ফেললে বড় বিপদে পড়ে যাব। মানুষ এমনিতে আমাদেরকে সন্দেহ করা শুরু করেছে। আমরা এত টাকা কোথায় পাই, এত রোজগার কোথেকে আসে, এসব নিয়ে আলোচনা করছে। শুনতে আমার ভালো লাগে না। আজ আমিনা ভাবি হাতে সোনার বালা পরে পুকুর ঘাটে বসে কাপড় ধুচ্ছিল। এমন সময় সেখানে শিরিন ভাবি এসে জানতে চাইলো এত টাকা তারা কোথায় পায়। সোনার বালা পরে পুকুর ঘাটে যাওয়ার দরকার কি ছিল? আজকে জারিফ ভাইকে বলবো একটু সামনে চলতে, যাতে মানুষ আমাদেরকে সন্দেহ না করে। প্রচুর পরিমাণে তেল উত্তোলনের কারণে সে এলাকায় প্রচন্ড খরা দেখা দিল। পরিবেশ ক্রমশ দূষিত হয়ে যেতে লাগলো। বিভিন্ন মানুষ এবং প্রাণীরা অসুস্থ হয়ে গেল। বাড়িতে কেউ আছেন নাকি? একটু বাইরে আসুন, দেখুন তো গ্রামের কি অবস্থা হয়েছে। দূষিত গ্যাসের প্রভাবে চারদিকে মানুষ মারা যাচ্ছে। এই গ্যাস কোথা থেকে আসছে সেটাই তো বুঝতে পারছি না। আমি খুব ভালো করে জানি কোথা থেকে আসছে। কিছুদিন আগে একজন অফিসার শহর থেকে আমার বাড়িতে এসেছিলেন। তিনি বলেছিলেন আমাদের গ্রামে একটা তেলের আর গ্যাসের খনি রয়েছে, কিন্তু আমি এখনো বের করতে পারিনি সেই খনিটা কার। সে চুরি করে তেল উত্তোলন করছে আর বাতাস দূষিত করছে। এই জন্য গ্রামে এত অসুখ বিসুখ দেখা দিয়েছে। আমাদের খুঁজে বের করতেই হবে এবং তাকে তেল উত্তোলন করতে মানা করতে হবে। সে যদি এভাবে তেল তুলতে থাকে তাহলে গ্যাসের পরিমাণ তো আরো বেড়ে যাবে। কিন্তু আমি তো চেষ্টা কম করিনি শাকিল, কেউ তো স্বীকার করছে না। আমি লোক লাগিয়ে অনেকটাই খুঁজে বের করার চেষ্টা করেছি, কিন্তু কোনো উপায় হচ্ছে না। বলতো কালো, এ কোন বিপদে পড়লাম? কোন হতচ্ছাড়া এভাবে তেল চুরি করে বিক্রি করছে? আমি এখন এদেরকে কিভাবে খুঁজে বের করব? গ্রামের মানুষ তো আমার আশায় বসে আছে। তুই এক কাজ কর, একটু চারদিকে ভালো করে নজর রাখ। হুজুর, আমার তো দুইজনকে সন্দেহ হয়। তারা হলো আরিফ আর জারিফ। এরা খুব দ্রুত তাদের আর্থিক অবস্থা পরিবর্তন করেছে। নতুন নতুন শাড়ি, গয়না, দামি দামি মাছ মাংস প্রতিদিন কেনাকাটা করছে। আমার প্রশ্ন হচ্ছে, এরা এত টাকা ঠিক কোথায় পাচ্ছে? বলছিস কি? ওদের তো নুন আনতে পান্তা ফোরায়, তাহলে সোনার গয়না ওরা কোথা থেকে কিনবে? তুই একটু ভালো করে খোঁজ চালা, ওরা টাকা কোথায় পাচ্ছে এগুলো জেনে আমাকে জানা। আজ রাতে আমি ওদের উপর নজর রাখবো। রাতের বেলা ওদের বাড়িতে লুকিয়ে লুকিয়ে দেখবো ওরা ঠিক কিভাবে কি করছে। তাহলে আমি আসল সত্যটা জেনে ফেলবো। তোমার ব্যাপার কি? তোমাকে আমি কতবার বারণ করেছি সোনার গয়না পরে বাইরে যাবে না। তুমি নাকি সোনার বালা পরে পুকুর ঘাটে কাপড় কাচতে গিয়েছিলে, আর সেদিন তোমাকে দেখে ফেলেছে। এসব নিয়ে গ্রামে অনেক আলোচনা হচ্ছে, জানো? আচ্ছা ঠিক আছে, বললাম তো আমি সোনার গয়না পরে বাইরে যাব না। এখন তুমি শান্ত হও। তুমি তো জানোই পরিস্থিতিটা ভালো নয়। গ্রামের মানুষ আমাদেরকে সন্দেহ করছে। আমরা যে তেল চুরি করে বিক্রি করছি এটা তো গ্রামের মানুষ জানে না। এটা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমরা অনেক বড় বিপদে পড়ে যাব। কিন্তু গ্রামবাসীর কথাও তোমার ভাবতে হবে। এভাবে তেল তোলার কারণে গ্রামের পরিবেশ তো দূষিত হয়ে যাচ্ছে। গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছে এই গ্যাসের জন্য। যা খুশি হোক, এটা জেনে আমি কি করব? আমি যখন একবেলা না খেয়ে থাকতাম তখন কি গ্রামবাসীরা আমাকে খেতে দিয়েছে নাকি পড়তে দিয়েছে? এসব গ্রামবাসীর কথা চিন্তা করার সময় নেই আমার। আমাকে ভাত খেতে দাও। এবার আমি আর আরিফ মিলে জমিতে যাব তেল উত্তোলন করতে। গ্রাম নীরব হয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, এটাই সময়। সাহেব, সত্যিটা আমি জেনে গিয়েছি। আরিফ আর জারিফ এই জমি থেকে তেল উত্তোলন করছে। এমনকি এখন তারা গিয়েছে জমি থেকে তেল তোলার জন্য। কি বলছিস তুই? আর এক মুহূর্ত সময় নষ্ট করা ঠিক হবে না। চল, আমরা এখনই গিয়ে ওদেরকে হাতে নাতে ধরি।
আচ্ছা, তাহলে তোরাই এতদিন তেল তুলেছিস আর আমাদের কাছে লুকিয়ে গেছিস। তোদের জন্য গ্রামের কি পরিস্থিতি হয়েছে দেখ, এবার তোদেরকে পুলিশে দেব। আমার কথা সত্যি হয়েছে হুজুর, আমি তো আপনাকে আগেই বলেছি এই দুই ভাই কোনো একটা কিছু ঘটাচ্ছে, তা না হলে হঠাৎ করে এত টাকা কোথা থেকে পাচ্ছে। বউয়ের জন্য নতুন নতুন শাড়ি গয়না, বড় বড় মাছ, এগুলো নিয়ে ওরা বাড়িতে ফিরছে। তাই আমি আপনাকে সত্যি কথাটাই বলেছি। ক্ষমা করুন, দয়া করে ক্ষমা করুন সাহেব, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। আসলে লোভে পড়ে আমরা অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই গ্রামবাসীর কথা একবারও চিন্তা করিনি। আমরা কথা দিচ্ছি মোড়ল সাহেব, এরকম ভাবে আর তেল তুলবো না। এবার সরকারের কাছে আমরা এই জমিটা দিয়ে দিব। সরকার যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মাথা পেতে নেব। এবারের মতো তোদেরকে ক্ষমা করে দিলাম, কিন্তু তোরা চিন্তা করিস না, এখান থেকেও তোরা অনেক টাকা পাবি আর সেই টাকা দিয়ে সচ্ছলতার সাথে চলতে পারবি।